এবার ভারতকে অন্ধকার দেখালো পাকিস্তান। মুহুর্মুহু মিসাইল হামলায় কাঁপল ভারত। ভারতের অন্তত 40 থেকে 50 জন সেনা সদস্য নিহত হয়েছে। রাতের আকাশে তারা জ্বলছে ঠিকই, কিন্তু ভারত পাকিস্তানের সীমান্তের এপারে ওপারে এখন জ্বলছে অবিশ্বাসের আগুন। রণ উত্তেজনা থেকে রণাঙ্গন, টানা 2 সপ্তাহের থমথমে সীমান্ত এখন যুদ্ধ তাণ্ডবে উন্মাদ। যুদ্ধটা ভেবেছিলাম খুব বড় দূর যাবে না বা খুব বেশি দূর যাবে না, কিন্তু এখন মনে হচ্ছে যুদ্ধটা বিস্তৃত হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য বেশ কিছু মানুষ রাস্তায় নেমে এসেছেন, অনেকে যোগ দিচ্ছেন। ভারত পাকিস্তানের নতুন ভয়াবহ আপডেট খবর আজকের প্রতিবেদনে দেখবেন। অন্যদিকে দেখবেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগ দলটি নিষিদ্ধ করা হোক, এই দাবিতে কিন্তু মাঠে নামছে নতুন করে এনসিপি প্রার্থী এবং বিএমপি, সেই সাথে জামাত ইসলাম। দর্শক, ভারত পাকিস্তানের যুদ্ধের সর্বশেষ কি হয়ে দাঁড়িয়েছে বিস্তারিত অ্যাকশন দেখবেন আজকের প্রতিবেদনে। নতুন করে অ্যাকশন নিচ্ছে পাকিস্তান, গোপন সূত্রে জানা গেছে। দর্শক, যারা নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে দেখবেন। প্রিয় দর্শক, তাহলে আমরা বেশি দেরি করতে চাচ্ছি না, চলুন আমরা দেরি না করে লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকে সকল আলোচিত খবরগুলো দেখতে থাকি। রাতের আকাশে তারা জ্বলছে ঠিকই, কিন্তু ভারত পাকিস্তানের সীমান্তের এপারে ওপারে এখন জ্বলছে অবিশ্বাসের আগুন। কোনো প্রতিবেশী আর কাউকে বিশ্বাস করছে না, একে অপরকে চূড়ান্ত রূপে শেষ করে দিতে চায়। নিজেদের 15টি এলাকায় হামলার অভিযোগ তুলেছে ভারত। পাকিস্তান বলছে সবই মিথ্যা, সবই সাজানো গল্প। সত্যের খোঁজে যখন ছুটছে দুই দেশের মানুষ, তখন সীমান্তের নির্জনতায় যেন শব্দহীন বোমা পড়ছে, তথ্যের, বিভ্রান্তির আর রাজনৈতিক নাটকের। ভারতের দাবি, পাকিস্তানের F-16 এবং JF-17 যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে, যেন এক সিনেমার দৃশ্য উঠে এসেছে বাস্তবের পর্দায়। কিন্তু পাল্টা বলছে পাকিস্তান, ইসলামাবাদের মতে ভারতের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং মিথ্যার উপর দাঁড়ানো এক সাজানো কাহিনী। পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ দপ্তর ISPR জানায়, ভারত যেন বসে বসে গল্প বানাচ্ছে। তাদের ভাষায়, যদি পাকিস্তান হামলা চালাতো তা জানিয়ে দিত পাকিস্তান নিজেই। ভারতের প্রচারের কোনো দরকার হতো না, কিংবা ভারত জানানোর মতো অবস্থাতেই থাকতো না। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক্সে এক পোস্টে লিখেছেন, এই ধরনের মিথ্যা দাবি ভারতের হতাশার প্রতিফলন। এর পেছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র, যার লক্ষ্য ভারতীয় আগ্রাসনকে ন্যায্যতা দেওয়া। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের দাবি, কিছুক্ষণ আগেও অমৃতসরে এক ভুয়া হামলার গল্প ছড়ানো হয়েছিল শিখদের উস্কাতে। সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পরেই নাকি শুরু হয়েছে অধিকৃত কাশ্মীর ঘিরে এই নতুন নাটক। এই মুহূর্তে সীমান্তে নেই গোলাগুলির শব্দ, নেই যুদ্ধের সরাসরি দামামা, কিন্তু শব্দের যুদ্ধ, তথ্যের লড়াই চলছে। ভারতীয় মিডিয়া এক দাবি করছে, পাকিস্তান দিচ্ছে সম্পূর্ণ ভিন্ন বার্তা, আর সাধারণ মানুষ দিশেহারা। কার কথা বিশ্বাস করবে তারা? এই তথ্যযুদ্ধ যেন এক ঠান্ডা মাথার খেলা, যেখানে সত্য চাপা পড়ছে চতুর মিথ্যার নিচে, আর মানুষের মনে জমছে বিভ্রান্তি আর উদ্বেগের মেঘ। সীমান্তের ওপারে রাত শেষ হলে সূর্য উঠবে ঠিকই, কিন্তু এই বিভ্রান্তির কুয়াশা কবে কাটবে? সেই প্রশ্নের উত্তর হয়তো এখনো সময়ের বুকেই লুকিয়ে আছে। কিন্তু আজ এই মুহূর্তে দুই দেশের মধ্যে তথ্য আর অনুভূতির যে টানাপোড়েন, তা যেন ধ্বনির থেকেও তীব্র আর নীরবতার থেকেও ভয়ঙ্কর। এই তো আজকের গল্প, যে গল্পে অস্ত্র নয়, যুদ্ধ করছে শব্দ, গুলির বদলে চলছে অভিযোগ আর। এবার ভারতকে অন্ধকার দেখালো পাকিস্তান। মুহুর্মুহু মিসাইল হামলায় কাঁপল ভারত। ভারতের অন্তত 40 থেকে 50 জন সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী তারার। বৃহস্পতিবার সংসদে একটি প্রস্তাবের ওপর বক্তব্য দেওয়ার সময় পাকিস্তানের এই মন্ত্রী বলেন, ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তানের পাল্টা হামলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর 40 থেকে 50 জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। গতকাল রাতে পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে, রাজস্থানের জয়সলমীর এবং সীমান্তবর্তী অন্যান্য শহরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাকিস্তান সামরিক বাহিনী ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটির উপর
একযোগে মিসাইল ও ড্রোন হামলা চালানোর পর সীমান্তবর্তী রাজ্যগুলোতে ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, একটি বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর একটি সংক্ষিপ্ত নীরবতা। এরপর প্রায় 1 ঘন্টা ধরে বিস্ফোরণ চলতে থাকে। এনডিটিভি আরও জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ঝাঁকে ঝাঁকে রকেট উড়ে এসেছে ভারত সীমানায়। এ সময় পাঞ্জাব, রাজস্থান এবং জম্মু কাশ্মীরের শহরগুলিতে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং বেসামরিক ও সামরিক অবকাঠামো রক্ষার জন্য সম্পূর্ণ ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয়। খবরে বলা হয়, পাক সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রবেশের পথ হিসেবে কাজ করে এমন শহর পাঞ্জাবের পাঠানকোট ব্ল্যাকআউটের আওতায় রয়েছে। এছাড়া দিল্লি থেকে 250 কিলোমিটারেরও কম দূরের চণ্ডীগড়ও অন্ধকার রয়েছে। এই অঞ্চলের বাসিন্দাদের অনলাইনে শেয়ার করা দৃশ্যে ভয়াবহ দৃশ্য দেখা যাচ্ছে। রাতের আকাশে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ছড়িয়ে পড়েছে এবং ভারতীয় পাল্টা ব্যবস্থার আঘাতে বিস্ফোরিত হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট 8টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ভারত। পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু কাশ্মীরের বিমানবন্দর, সাম্বা, আরএসপুরা, আরিনা সংলগ্ন এলাকা। ফজবির তাজ, এটিএন বাংলা। রণ উত্তেজনা থেকে রণাঙ্গন। টানা 2 সপ্তাহের থমথমে সীমান্ত এখন যুদ্ধ তাণ্ডবে উন্মাদ। মাথার উপর দিয়ে সাই সাই করে উঠছে ড্রোন, ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমানের ঝাঁক। থেমে থেমেই রকেট, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার বিকট শব্দ, ভেঙে চুরে লন্ড ভণ্ড হয়ে যাওয়ার শব্দ, পরক্ষণেই আবার নিরাপদে আশ্রয়ে ছোটার সাইরেন, মুহূর্তেই ব্ল্যাকআউট। সীমান্তে শত শত মাইল জুড়ে ঘুটঘুটে অন্ধকার, আকাশে আগুনের ঝলকানি। 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলায় 26 জন নিহতের পর থেকে ভয়ঙ্কর এই দৃশ্যগুলোই নিয়মিত হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার 2 পরাক্রমশালী ভারত। যুদ্ধটা ভেবেছিলাম খুব বড় দূর যাবে না বা খুব বেশি দূর যাবে না, কিন্তু এখন মনে হচ্ছে যুদ্ধটা বিস্তৃত হবে। দর্শক, গতকালকে রাতে পাকিস্তানের হামলার পর এ নিয়ে আবার পাল্টাপাল্টি বক্তব্য আমরা দেখেছি। তো পাল্টাপাল্টি বক্তব্যের এক জেরে আমরা এখন যেটা দেখছি যে গতকালকে গভীর রাত থেকে ভারত এই যুদ্ধ শুরুর আগে তাদের যে প্রাথমিক মহড়া ছিল জনগণের জন্য, সেই মহড়া এবং এর বাইরে অনেক কিছু করেছিল, সেগুলোর পুনরাবৃত্তি আবারও দেখছি। বলা হচ্ছে যে পাকিস্তান আবারও হামলা চালাবে, তবে ভারত বলছে কড়া জবাব দেওয়া হবে। তবে পাকিস্তানের এই আসন্ন হামলাকে কেন্দ্র করে এবার উঠে পড়ে লেগেছে নিজ দেশের জনগণ এবং ভূমিকে সুরক্ষিত করতে বেশ কিছু প্রজেক্ট হাতে নিয়েছে ভারত। ইতিমধ্যেই চিহ্নিত যে রাজ্যগুলোতে ইতিমধ্যে হামলা হয়েছে বা হামলার শঙ্কা আছে বা পাকিস্তান এখানে টার্গেট করবে, এমন বেশ কয়েকটি রাজ্যকে চিহ্নিত করে সেখানে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, রাশিয়ার তৈরি S-400 এই আকাশ প্রতিরক্ষা সিস্টেম অ্যাক্টিভ করা হয়েছে। বিশাল রাজ্য ভারত, কিন্তু কতটুকু অংশ নিরাপত্তা দিবে? পাকিস্তানের বেলাও কিন্তু সেইমই। যাই হোক, এর পাশাপাশি এই চরম উত্তেজনা যখন বিরাজ করছে, পাকিস্তানের পাল্টা হামলা ঠেকাতে এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত। সীমান্তবর্তী রাজ্য রাজস্থান এবং পাঞ্জাবে সর্বোচ্চ সতর্কতা আজকে জারি করা হয়েছে। গতকালকের ঘটনার পর 2 রাজ্যেই সকল পুলিশ সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে এবং যে কোনো ধরনের জনসমাবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কারণ এই 2 দেশের মধ্যে বাংলাদেশও আছে যে মিসাইল আসছে, আমরা সাবধান হবো বদলে আমরা যে দেখবো মিসাইলটা কেমন, ভাঙ্গারি দোকানে নিয়ে কত টাকা কেজি বিক্রি করা যায়, মিসাইলের নাট বল্টু কোথায় নেওয়া যায়, এই আছে কিন্তু 2 দেশের মধ্যে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, রাজস্থানের প্রায় 1037 কিলোমিটার দীর্ঘ পাকিস্তানের সাথে সীমান্ত আছে। এই সীমান্তটি পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। সীমান্তে মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্স BSF কে সন্দেহজনক কিছু দেখলেই শুট অ্যাট সাইট, মানে দেখা মাত্রই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্ভাব্য যে কোনো বিপর্যয় সামাল দিতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে। এছাড়া ভারতীয় বিমান বাহিনীও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। যোধপুর, কৃষ্ণনগর, বিকানের যত রকম বিমানবন্দর আছে সব ফ্লাইট আগামী 9 মে পর্যন্ত স্থগিত করে রাখা হয়েছে। আকাশপথেও সুখোই 30 MKI যুদ্ধ বিমান নিয়মিত টহল দিচ্ছে গঙ্গানগর থেকে কচ্ছের রন পর্যন্ত অঞ্চল জুড়ে। এর পাশাপাশি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাও এখানে চালু করা হয়েছে।
এছাড়া আমরা দেখছি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত রাজস্থানের বিকানের, শ্রী গঙ্গানগর, জয়সালমের এবং বারমের জেলায় যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সবকিছুকেই বন্ধ ঘোষণা করা হয়েছে, স্থগিত ঘোষণা করা হয়েছে চলমান পরীক্ষাগুলিও। পুলিশ এবং রেল বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে লোকজনকে গ্রাম থেকে সরিয়ে নেওয়ারও প্রস্তুতি চলছে। এছাড়া সীমান্তের কাছে অ্যান্টি ড্রোন সিস্টেম ইউনিট চালু করা হয়েছে। আর রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছিল, যাতে শত্রুপক্ষের আধুনিক যুদ্ধ বিমান লক্ষ্যবস্তু নির্ধারণে ব্যর্থ হয়। পাঞ্জাবেও অনুরূপ সতর্কতা জারি করা হয়েছে। পুলিশদের ছুটি বাতিল, জনসমাগমে নিষেধাজ্ঞা, উত্তেজনাকর পরিস্থিতির কারণে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করেছেন। তো আমরা সবকিছু মিলিয়ে আপনার যতটুকু বুঝতে পারছি যে আজকের দিনেও যে কোনো সময় দুই পক্ষ, এক পক্ষ আরেক পক্ষে আঘাত করবে, তবে আমরা চাই আঘাত যেন না হয়। দেখেন, এই যুদ্ধ থেকে কোনো কিছু অর্জন করার কিছু নাই। ভারতের অনেকে লাফাচ্ছেন, ইয়েস ইয়েস ইয়েস, আরে ভাই হাগার জায়গা পাবেন না 3 দিন পরে। বুঝতে হবে যে এইটা যুদ্ধটা আপনাদের ইকোনমিতে কতটুকু টাচ করবে। বলে পাকিস্তান, এদের ইকোনমি আগে থেকে অনেকটা খারাপ, আরো খারাপ হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য বেশ কিছু মানুষ রাস্তায় নেমে এসেছেন, অনেকে যোগ দিচ্ছেন সেখানে। গভীর রাতে এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখনও তেমন কোনো সিদ্ধান্ত আসেনি সরকারের দিক থেকে। সরকারের দিক থেকে একটা সিদ্ধান্তের কথা প্রাথমিকভাবে জানানো হয়েছিল, কিন্তু সেটা খুব বেশি কার্যকর হয়েছে বলা যাবে না। আসবো সেই জায়গায়। ঘটনাটা খুব হঠাৎ করে ঘটেছে তা না, দীর্ঘদিন থেকে, বিশেষ করে এনসিপি আমরা দেখেছি, শুধু এনসিপি না, ইনফ্যাক্ট আর আগে যে দুটো সংগঠন হিসেবে ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিলেন। এবং এটা একটা পপুলার দাবি আমাদের সমাজে পপুলার, মানে সব শ্রেণী পেশার মানুষের এক ধরনের এন্ডোর্সমেন্ট আছে। তারা চান না আওয়ামী লীগ আর এক্সিস্ট করুক, কারণ আওয়ামী লীগ গত 15 বছরে যা যা করেছে তার প্রতিক্রিয়ায় তারা এটা চান। এবং অনেকে যে আর্গুমেন্টটা দেন, এটা খুব ভুল না, যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, তাহলে তার রাজনীতি করার অধিকার কেন থাকবে। কেউ কেউ আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলেন। ফ্যাসিস্ট হলেও এক ধরনের রাজনীতি আছে। আমি আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতিও ছিল বলে মনে করি না, বিশেষ করে 2018 পর থেকে ওটা জাস্ট একটা ক্রিমিনাল নেক্সাস, একটা মাফিয়া নেক্সাস ছিল, এটা একটা মাফিয়া স্টেট কায়েম করেছিল। যাই হোক, তারপরও আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কি হবে না এটা নিয়ে দীর্ঘদিন ধরে ডিবেট চলেছে এবং সরকারের অ্যাটিটিউডে মনে হয়েছে আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করতে চায় না। হঠাৎ যে ঘটনাটা ঘটলো, আওয়ামী লীগের প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদ দেশ ছেড়েছেন এবং তার মতো ব্যক্তির দেশ ছাড়া, মানে একেবারে কোনো রকম কোনো দ্বিধা ছাড়াই বলা যায় সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে, মানে ডক্টর ইউনূস এটা জানতেন এবং তিনি এন্ডোর্স করেছেন, তাই তিনি দেশ ছাড়তে পেরেছেন। এর মধ্যে কোনো যদি কিন্তু নেই, যদিও সরকার এটাকে ভিন্নভাবে দেখানোর জন্য নাটক সাজানোর চেষ্টা করছে, এগুলো ফালতু কথা। ডক্টর ইউনূসের, আমি আবারও বলছি, ডক্টর ইউনূসের সরাসরি নির্দেশনা ছাড়া, অনুমতি ছাড়া, এন্ডোর্সমেন্ট ছাড়া এই ঘটনা ঘটতে পারে না, কোনো রকম ভাবেই পারে না। ফলে সেই ঘটনাটা তীব্র ক্ষুব্ধতা তৈরি করেছে এবং আমরা দেখলাম রাতের বেলা হঠাৎ জনাব হাসনাত আব্দুল্লাহ যমুনায় যাচ্ছেন, মানে যেখানে আমাদের প্রধান উপদেষ্টা থাকেন, তার বাসভবনে, এবং আরো কয়েকটা সংগঠন প্রাথমিকভাবে তারা বলেছেন, এটা ঠিক শুরুতে এনসিপির প্রোগ্রাম ছিল না, যদি পরবর্তীতে জনাব নাহিদ ইসলাম, এনসিপির যিনি আহ্বায়ক, তিনি তাদের টপ লিডারদেরকে নিয়ে সেখানে যোগ দিয়েছেন। আরো অনেকেই যাচ্ছেন, আরো বিভিন্ন সংগঠন, ব্যক্তি ওখানে যেতে শুরু করেছেন সকালবেলা। যদি তাদেরকে ছত্রভঙ্গ করা না হয়, আমি ধারণা করি তাদেরকে ছত্রভঙ্গ করা হবে না, অথবা দাবি মেনে না নেওয়া হয়, তাহলে এখানে আরো অনেক মানুষ এসে যুক্ত হবেন, সেই সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা আসবো সেই জায়গায়, কিন্তু তার আগে একটা দুটো কথা একটু বলে রাখা ভালো। মানে অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা প্রধান উপদেষ্টার বাসভবন, সেখানে এই ধরনের একটা জমায়েত হতে দেয়া, হোক সেটা জনাব হাসনাত আব্দুল্লাহ, হোক সেটাই গণ অভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের কয়েকজন, কিন্তু এটা কোনোভাবেই সঠিক হয়েছে বলে আমি মনে করি না। কারণ এই জমায়েতে যে কেউ এসে হাজির হতে পারে, যে কেউ এসে এখানে মিলে যেতে পারে, যে কেউ এখানে একটা নাশকতা করার সম্ভাবনা তৈরি হতে পারে। প্রধান উপদেষ্টার বাড়ির আশপাশে যদি কোনো আইন এবং নিয়ম থাকে, সেটা প্রত্যেকের জন্য পালনীয় হওয়া উচিত। তাদের প্রতি এখানে যে ধরনের ছাড় দেওয়া হয়েছে, এটা একেবারে ভুল হয়েছে, অন্যায় হয়েছে। এটা নিয়ে আমি কোনো রকম দ্বিধা রাখতে চাই না এটা বলতে। দ্বিতীয় যে কথাটা, সেটা হলো ওখানে স্লোগান হচ্ছিল এবং খুবই মর্মান্তিক একটা ব্যাপার দেখা গেছে, সেটা হলো আওয়ামী লীগ ধর এবং জবাই কর। এটা নিয়ে অনেকে বিতর্কে জড়িয়ে পড়েছেন। আমি 2-3টা ভিডিও ক্লিপ শুনলাম, তার মধ্যে ধরে ধরে জেলে ভর যেমন আছে, একই সাথে কেউ কেউ জবাই করো বলছেন। ইয়াস, শাহবাগে যখন শিবির ধরে জবাই করার আলাপ হয়েছিল, তখন আমরা এটা নিয়ে তীব্র প্রতিবাদ করেছিলাম, রাইটলি। ঠিক একই রকম ভাবে আমাদের আওয়ামী লীগকে জবাই করতে হবে ধরে ধরে। এই স্লোগানও দেওয়া যাবে না। কেউ কেউ বলবেন এই স্লোগানগুলো এক ধরনের মেঠো ব্যাপার, না, এটা হয়তো করা যাবে না, কিন্তু এটা হয়েছে। আমরা আস্তে আস্তে আওয়ামী লীগের চরিত্র অনেক ক্ষেত্রেই ধারণ করছি কিনা সেই আলাপটা তুলতে হবে।
যাই হোক, এই ঘটনার প্রেক্ষাপটে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করা হবে এরকম একটা স্টেটাস দিয়েছেন, সেটা থেকে মিডিয়াগুলো নিউজ করেছে, তারা নাকি এই প্রসেসটা চালাচ্ছিলেনই। তাহলে আসলে আমরা একটা প্রশ্ন করতে পারি, এই নাটক কেন? আমি এর আগে ছাত্রলীগ যখন নিষিদ্ধ করা হয়েছিল এক্সিকিউটিভ অর্ডারে, তখন আমি একটা কথা বলেছিলাম, সেটা আমি আবার একটু বলতে চাই। ইনফ্যাক্ট আমি একটা কলাম লিখেছিলাম, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন ছাত্রলীগ নানান সময় এরকম নানান অপকর্মে জড়াতো। সবাই খুব ছাত্রলীগকে খারাপ বলতো, এবং শুরুর দিকে 8 সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনা একবার গোস্বা করে তাদের কি ধরনের যে একটা সম্মানজনক পদ ছিল সেটা থেকে রিজাইনও করেছিলেন, ভাব দেখিয়েছিলেন। তখন আমার হেডলাইন ছিল এরকম যে ছাত্রলীগ হচ্ছে চাঁদ, তার নিজের কোনো আলো নেই। মানে ছাত্রলীগ কি নিচে কোনো স্বাধীন সংগঠন? তার যে হ্যাডাম তৈরি হয়েছিল মানুষকে পেটানোর, খুন করার, যাতা করার, সেটা কোত্থেকে এসেছিল? সেই ক্ষমতার উৎসকে। ইয়াস, চাঁদ যেমন নিজের আলো নেই, সূর্যের আলোয় আলোকিত হয়, ছাত্রলীগ আলোকিত হয়েছিল তো আওয়ামী লীগের আলোতে। আওয়ামী লীগ চেয়েছিল বলে ছাত্রলীগ ওই রকম হয়েছিল। একই কথা প্রযোজ্য যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের দিকে। এগুলো নিষিদ্ধ করে কি হবে? এগুলোরও কি নিজের আলো ছিল? না, প্রত্যেকটাই আওয়ামী লীগের শাখা প্রশাখা নিয়ে আমার খুব রাগ আছে, ক্ষোভ আছে, গোস্বা আছে। ওগুলো সন্ত্রাসী সংগঠন হয়ে গেছে বলে সন্ত্রাস দমন আইনে নিষেধ করতে পারি, তো তাহলে তো আওয়ামী লীগও নিষেধ করে দেওয়া উচিত। মাদার অর্গানাইজেশন, যেটা মূল ক্রিমিনাল, মূল কালপ্রিট, তাকে কেন নিষেধ করা হবে না? আমি সরকারের দিকের যুক্তি দিয়ে বলতে চাই। তাহলে কি ব্যাপারটা এরকম দাঁড়ালো যে সরকার লোকজনের নানান রকম চাপ তৈরি হচ্ছে, তাই একবার ছাত্রলীগকে নিষিদ্ধ করে একটু প্রবোধ দেওয়ার চেষ্টা করেছে, এখন আরো দুটোকে করে আরেকটু প্রবোধ দেওয়ার চেষ্টা করবে। তার মানে তো সরকার আসলে তার নীতিটাই ঠিক করতে পারেনি। সরকার যদি মনে করে আওয়ামী লীগ থাকবে, আমি তার আচরণের কথা বলছি, জনগণ কি চাইছে ইটস এ ডিফারেন্ট ডিবেট। সরকার যদি মনে করে আওয়ামী লীগ থাকবে, তাহলে আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন সহ। আর যদি মনে করে থাকবে না, তাহলে আওয়ামী লীগই থাকবে না। এইসব শাখা প্রশাখা ছাটার কিছু নেই। আমরা দেখছি এনসিপি দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে মাঠে আছেন, কঠোরভাবে আছেন। আমি একাধিকবার বলেছি, তারা দুটো ইস্যুকে দুটো শ্রেণী পেশার মানুষের জন্য পলিটিক্যাল ইস্যুতে পরিণত করেছেন। একটা সংস্কারটা তাদের যে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তাদের জন্য, এবং আরেকটা যেটা আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, এটা এখন খুবই ওয়াইড, একেবারে তৃণমূলের মানুষ থেকে শুরু করে, সবচেয়ে দরিদ্র মানুষ থেকে শুরু করে সবচেয়ে সচেতন, সবচেয়ে ধনী, বিভিন্ন দিকে এলিটরাও যারা আছেন তাদের মধ্যে এটার খুব বড় অ্যাপিল আছে, তো তারা সেটা করছেন। এর বাইরে আসলে অন্যরা যে খুব অমত আছে তা না। আমি সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, খুবই প্রভাবশালী মানুষ, তার একটা ইন্টারভিউতে দেখলাম তাদেরও তেমন কোনো দ্বিমত নেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে। যদি সবার এক ধরনের কনসেনসাস হয় তাহলে হতে পারে। তাই যদি হয়ে থাকে, সরকার কেন তাহলে এই নাটক করছে? একবার এটা একবার ওটা, চাপ দিলে ওটা, চাপ না দিলে সেটা, এসব হবে। এর জবাব আমাদের সরকারের কাছ থেকে চাইতে হবে। সরকার আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, এবং সরকার যেটা জানিয়ে দিয়েছে বহুবার যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না, যদি আবার কিন্তু লাগিয়ে একটা কথা সর্বশেষ ডক্টর ইউনূস বলেছেন। এখন আমাদের এই জিনিসটা আবার একটু আলাপ করতে হবে যে হঠাৎ করে আবার তাহলে এতটা তোড়জোড় কেন কিছু মানুষের আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে? আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি যে সরকারের মধ্যে ছাত্র উপদেষ্টাদের তেমন কোনো প্রভাব নেই। বাইরে থাকা যে ছাত্ররা আছেন, এনসিপিতে গেছেন বা অন্যান্য সংগঠনে গেছেন, বিশেষ করে এনসিপির সাথে যারা আছেন বা এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়ে গেছেন, তাদের নানা অনিয়মের কথা সামনে আসছে। মানুষের তাদের প্রতি সেই আগের ইমোশনটা আর কাজ করছে না। তারা আগে যতটুকু কর্তৃত্ব দেখাতে পারছিলেন, সেই কর্তৃত্ব এখন আর তাদের আছে বলে মনে হয় না। এই প্রেক্ষাপটে আমি মনে করি তারা সেই কর্তৃত্বটা ফিরে পেতে চাইছেন। সেই কারণে তারা আবার একটা ইস্যু নিয়ে নামলেন। তারা বহু কিছুতে আসলে এর আগে পদক্ষেপ নিতে গিয়ে সফল হয়ে উঠতে পারেননি। আমরা মনে করব তখন রাজনৈতিক দল হয়নি, প্রেসিডেন্ট চুপ্পুকে সরাও, সংস্কৃতি উপদেষ্টাকে সরাও, তারপরে শিল্পকলা একাডেমির মহাপরিচালককে সরাও, এরকম নানান কিছু, সেনাপ্রধানকে সরাও, কোনো কিছু করেই কিছু করা যাচ্ছিল না। সেকেন্ড রিপাবলিক ঘোষণা করো, সংবিধান স্থগিত করো, প্রায় সব ক্ষেত্রে তাদের ফেইলিয়ার ছিল। ফলে এটাকে তারা ধরছেন, এবং এটা এমন একটা ইস্যু, এটার খুব কঠোর বিরোধিতা আসলে কেউ চাইলেও করতে পারবে না। সো তারা তাদের কর্তৃত্ব ফিরে পেতে চাইছেন। এটা শুধু এনসিপি বা সাথে আরো কয়েকটা সংগঠন না, এর সাথে বাইরে থেকে তাদেরকে পরিচালিত করেন বা প্রভাবিত করেন বলে ধারণা হয় এরকম কিছু ব্যক্তি এবং গোষ্ঠীরও প্ররোচনা দীর্ঘদিন থেকে এটার প্রতি আছে। তারাও তাদের খানিকটা কর্তৃত্ব দেখতে চান। তারা অনেক কিছু করতে চেয়েছিলেন, অনেক কিছু ঘটাতে চেয়েছিলেন, এবং প্রায় সব ক্ষেত্রেই ফেল করেছেন। ফলে যেটা দাঁড়ালো, এখন তারা এটার মাধ্যমে তাদের কিছুটা বা খানিকটা কর্তৃত্ব আছে সেটা দেখানোর চেষ্টা করছে। সেই কারণেই এই চাপ দেয়া।
সময় বলবে কি হবে, এবং এই আলাপটা আমাদের সমাজে আরো বিস্তারিতভাবে হওয়া দরকার। নিজেও আমি এটা নিয়ে কথা বলবো আশা করছি। সেটা হলো আওয়ামী লীগ কি এভাবে নিষিদ্ধ করে দেওয়াটা খুব ভালো হবে, সে আলাপটা করা দরকার আছে। যদিও এক্সিকিউটিভ অর্ডারে চাইলে রাতের মধ্যেই করা যাবে, কিন্তু আমরা দেখলাম জনাব হাসনাত আব্দুল্লাহ যেটা বলছেন, সেক্ষেত্রে তিনি যে এক্সিকিউটিভ অর্ডারেই করতে হবে তার একটা রোড ম্যাপের মতো চাইছেন, এবং সেটার এক ধরনের রেসপন্সও আমরা দেখি। যারা মাহফুজ আলম একটা স্ট্যাটাসে বলছেন, দল হিসাবে লীগের বিচারের প্রভিশন যুক্ত করা হবে, ফ্যাসিস্ট লীগের বিচার হবেই, বিচার কাজ ত্বরান্বিত করতে ট্রাইব্যুনাল 2 গঠিত হচ্ছে। তার মানেটা হচ্ছে আইসিটি যে আইন আছে তাতে তারা আওয়ামী লীগকে বা দলকে নিষিদ্ধ করার ধারা আবার যুক্ত করবেন বলছেন। এখানে একটা জিনিস একটু যুক্ত করে রাখি, সেটা হলো আওয়ামী লীগের বিচার করা যাবে এবং সেটা শাস্তি সহ যে প্রাথমিক সংশোধনী হয়েছিল ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে আইন মন্ত্রণালয়ে, সেটার যে প্রাথমিকভাবে ব্রিফিং হয়েছিল মানুষের সামনে এবং কি কি করছেন সেটা জানানো হয়েছিল। আই ওয়াজ ইনভাইটেড টু দ্যাট ডিসকাশন, এবং ওখানে আমি নিজে দেখে এসেছি যে সংগঠনের বিচার করা যাবে, এটা আওয়ামী লীগে ঢুকিয়েছিল, এবং 10 বছরের শাস্তি তাকে নিষিদ্ধ করা যাবে 10 বছরের জন্য, সেটা যুক্ত করা হয়েছিল। আমার নিজেরও এই ব্যাপারে কিছু অপিনিয়ন ছিল, কিন্তু ডক্টর আসিফ নজরুল এটাই প্রপোজ করেছিলেন। কিন্তু উপদেষ্টা কমিটিতে যখন এটা উঠলো, উপদেষ্টারা মিলে উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগকে নিষিদ্ধ বা সংগঠনকে বিচার করার এই যে ধারাটা আছে এটা বাতিল করা হলো। আসিফ নজরুল চেয়েছিলেন, আমি নিজে ওয়াজ দ্য উইটনেস অফ দিস। তার মানে উপদেষ্টা পরিষদের অন্য কেউ বা অনেকেই এর বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়িয়েছিলেন। আজকে তারা এত কথা বলছেন এই উপদেষ্টা পরিষদ, তাদেরকে জবাব দিতে হবে আসলে কেন এই ধারাটা তারা ওখান থেকে তুলেছেন। কেউ কেউ এটাও বলে এই ধারা থাকা জামায়াতে ইসলামীকে বিচার করার একটা পথ তৈরি করে। 53 বছর হোক আর যাই হোক, 53 না 100 বছর হলেও ফৌজদারি অপরাধ তামাদি হয় না। সেই বিচার সংগঠন হিসাবে মানবতা বিরোধী অপরাধের জন্য বিচার জামায়াতকে করা যেতে পারে বলা হয়, এটা একটা বড় কারণ ছিল এটাকে তুলে দেওয়ার জন্য। যদিও আমরা এরপরও বলেছি বিচারিক প্রক্রিয়ায় এর বাইরেও আওয়ামী লীগকে বিচার করার স্কোপ আছে। পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স 1978 যেটা আছে সেটার অধীনে আর্টিকেল 3-4 যেসব অপরাধের কথা বলা হয়, আমি অনেকবার জানিয়েছি, দেখিয়েছি, এগুলো প্রত্যেকটা আওয়ামী লীগ করেছে, এবং আর্টিকেল 6 অনুযায়ী যদি সেটা মনে করে সরকার যেগুলো করেছে, সরকার হাইকোর্টে যেতে পারে, এবং হাইকোর্ট যদি মনে করেন এই অপরাধগুলো সংগঠিত হয়েছে, এই নিয়মগুলো তারা ভেঙেছে, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আলাপে সিদ্ধান্ত তারা দিতেও পারেন। তবে আইসিসিতে হলে আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদেরকে অভিযুক্ত করা যাবে এবং নিষিদ্ধ করা যাবে। আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে বলে আমরা মনে করি, দীর্ঘ সময় ধরে করেছে, আর জুলাই অগাস্টে তো করেছি। যাই হোক, আওয়ামী লীগের ব্যাপারে সরকার কি করবে দেখা যাক। আমরা সরকারের যে অবস্থান আমরা সোফার দেখছিলাম, তাতে মনে হয় না সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে, কারণ আমি বলেছি এটা শুধুমাত্র সরকারের সিদ্ধান্ত না, এটার সাথে আন্তর্জাতিক রাজনীতি, ভূ রাজনীতি জড়িত হয়ে পড়েছে, সেই কারণে এই কাজটা এত সহজ হবে না। কিন্তু স্টুডেন্টরা চাপ দিচ্ছে, সেটার ফলে শেষ পর্যন্ত কি দাঁড়ায় আমরা দেখতে অপেক্ষা করবো। আর ওই যে বলেছি, এর মধ্যে যদি নিষিদ্ধ হয়ে যায় বা নাই যায়, হোয়াট এভার ইট ইজ, সোসাইটিতে একটা উন্মুক্ত ডিবেট আসলে হওয়া দরকার যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, এইভাবে নিষিদ্ধ করে আমরা কি অর্জন করব, না করে এভাবে কাগজে কলমে নিষিদ্ধ না করে, সেটা এক্সিকিউটিভ অর্ডারে হোক, সেটা বিচারিক প্রক্রিয়া হোক, না করে আমাদের অন্য কি অপশন আছে যেটা সাহায্যে, সেটা একটু দীর্ঘমেয়াদী, একটু পরিশ্রম সাধ্য হলেও। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।